ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট। সাথে আছি আমি মুজরা বিন তারেক। শুরুতেই বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের খবর। ডারউইনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে 3 দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে 263 রানে অল আউট হয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের শুরুটাও ভালো হয়নি। 1 রানে পড়েছে 2 উইকেট, আর সেই 2 উইকেটে 51 রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবে অজিরা। শেষ কদিনে মেহেদী হাসান মিরাজের সময়টা একদমই ভালো যায়নি। ওয়ানডে ক্যাপ্টেন্সি হারিয়েছেন, এলপিএলেও ব্যক্তিগত যাত্রাটা সুখের ছিল না। কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে উঠতেই সেই চিরচেনা মিরাজ। সবাই যখন প্যাভিলিয়নে ফিরতে ব্যস্ত, ওয়ান ম্যান আর্মি হয়ে অজি ডেরায় মিরাজের সেঞ্চুরি। 2003-এর পর প্রথমবার অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে গেছে বাংলাদেশ। দিন তিনেকের অনুশীলনের পর নেমেছে 3 দিনের প্রস্তুতি ম্যাচে। ডারউইনে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত, যদিও সেই সিদ্ধান্ত কাজে আসেনি। দলীয় 7 রানে ফেরেন 0 রান করা তানজিদ হাসান তামিম। মুমিনুল হকও মাত্র 16 রান করেই আউট হন। 4 বল মোকাবিলায় মুশফিকুর রহিমও ফিরেছেন 0 রানে। 47 বলে 31 রান করে সাজঘরে ফিরে যান ওপেনার সাদমান ইসলামও। ইনিংস বড় করতে পারেননি অমিত, শান্ত, সৌম্য, কিন্তু টেইলেন্ডারদের নিয়ে লড়ে গেছেন মিরাজ। তুলে নিয়েছেন অসাধারণ এক মান বাঁচানো সেঞ্চুরি। প্রথম দিকে একটু চ্যালেঞ্জিং ছিল উইকেটটা, এবং আমি জাস্ট চেষ্টা করেছি যে মেরিট অনুযায়ী খেলার জন্য, এবং বোলাররা খুব ভালো জায়গায় বল করেছে ওরা। আর আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল, যেহেতু ফার্স্টে এই কন্ডিশনে খেলছি। আমি চেষ্টা করেছি উইকেটটা অ্যাডজাস্ট করার জন্য এবং পার্টনারশিপ করার জন্য, এবং প্রথম দিকে রানের জন্য খেলিনি, চেষ্টা করেছি উইকেটটা কিভাবে অ্যাডাপ্ট করা যায়, এবং পরে যখন অপরচুনিটি পেয়েছি তখন রান হয়ে গিয়েছে। সো এভাবেই চিন্তা করেছি। শেষ পর্যন্ত 141 বলে 11-4 ও 4 ছক্কায় 109 রানে অপরাজিত ছিলেন মিরাজ। টেস্টে এমনিতেই নির্ভরযোগ্য একজন ব্যাটার মিরাজ। এই ইনিংস সেই ভরসার পালে আরও হাওয়া দেবে বলেই বিশ্বাস করেন টাইগারদের ভাইস ক্যাপ্টেন। অবশ্যই, যেহেতু আমাদের সামনে টেস্ট ম্যাচ আছে, এটা আমার জন্য অনেক কনফিডেন্ট দিবে, এবং আমি যে মাইন্ডসেট আপে ছিলাম এটা যদি কন্টিনিউ করতে পারি তাহলে আমার জন্য ভালো হবে এবং টিমের জন্য ভালো হবে। মিরাজের সেঞ্চুরিতে 263 রানে অল আউট বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের শুরুটা ভালো হয়নি। 1 রানে পড়েছে 2 উইকেট, তবে দিনের বাকি সময় আর উইকেট পড়েনি। 51 রানে 2 উইকেট নিয়ে খেলা শুরু করবে অজিরা। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ টেস্ট খেলবে, এবং ডারউইনে, যেটি প্রথম টেস্টের ভেন্যু, সেই ডারউইনে 22 বছর পর অস্ট্রেলিয়া খেলবে। আর এই কন্ডিশনটা বাংলাদেশের জন্য যেমন অচেনা, ঠিক তেমনই অচেনা কিন্তু অস্ট্রেলিয়ার জন্য। আর এই টেস্ট নিয়ে কথা বলেছেন জশ হ্যাজেলউড, অস্ট্রেলিয়ার পেসার। তিনি বলেছেন ডারউইনের উইকেট হবে অনেকটা বাংলাদেশের মতোই, এবং অচেনা প্রতিপক্ষের সঙ্গে অচেনা যে কন্ডিশন, সব মিলিয়ে সিরিজ নিয়ে দারুণ রোমাঞ্চিত এই ওজি পেসার। বললেন পেসারদের জন্য থাকবে না বাউন্স, সুইং কিংবা মুভমেন্ট। এক পডকাস্ট শোতে এসব কথা বলেছেন জশ হ্যাজেলউড। দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। ডারউইনে 13 আগস্ট শুরু হবে দুদলের প্রথম ম্যাচ। ঠিক 22 বছর পর এই ভেন্যুতে টেস্ট খেলবে অজিরা। কন্ডিশন বাংলাদেশের জন্য যতটা অচেনা, ঠিক ততটাই স্বাগতিক অস্ট্রেলিয়ার জন্য। ডারউইন টেস্টের 13 সদস্যের অজি দলে সবচেয়ে সিনিয়র সদস্য জশ হ্যাজেলউড। প্রায় 400-র বেশি ম্যাচ খেলা এই পেসার বাংলাদেশের বিপক্ষে খেলেছেন মাত্র একটি টেস্ট। 2017 সালে সেই ম্যাচে অস্ট্রেলিয়া হেরেছিল 20 রানে। প্রায় 20 ওভার বল করে উইকেট শূন্য ছিলেন হ্যাজেলউড। তাই অচেনা কন্ডিশনের সঙ্গে প্রতিপক্ষও অজানা। সব মিলে কঠিন হতে যাচ্ছে ডারউইন টেস্ট। এক পডকাস্ট শোতে এমনটাই জানিয়েছেন জশ হ্যাজেলউড। অনেক অচেনার মুখোমুখি হতে যাচ্ছি। মাঠ অজানা, বিশেষ করে উইকেট অজানা, আর এই কন্ডিশনে প্রতিপক্ষ আমাদের কাছে কিছুটা অচেনা। আমার কাছে বিষয়টি বেশ রোমাঞ্চকর লাগছে। যদিও টেস্ট ক্রিকেটে পরিকল্পনাটা বেশ সহজ, দীর্ঘ সময় ধরে নিখুঁতভাবে তা বাস্তবায়ন করা। ম্যাচ যত এগোয় পরিস্থিতি অনুযায়ী কিছুটা পরিবর্তন আসতে পারে, মাঠেই মানিয়ে নেওয়ার যথেষ্ট সময় থাকে।
আনপ্লেয়েবল পডকাস্টের হোস্ট ছিলেন সাবেক অজি পেসার কেন রিচার্ডসন, যার শৈশব কেটেছে ডারউইনে। উইকেটের আচরণ কেমন হবে তার একটা ধারণাও দিয়ে রাখলেন একসময়ে সতীর্থ হ্যাজেলটকে। বিশেষ করে পেসারদের জন্য বাড়তি কিছু থাকবে না ডারউইনে, সেটা স্বীকার করে নিলেন হ্যাজেলউডও। বললেন পিচের আচরণ হবে অনেকটা বাংলাদেশের উইকেটের মতোই। কন্ডিশন নিয়ে কি আশা করব তা নিশ্চিত নই, তবে এটা অন্তত প্রথম দিনে পার্থ কিংবা গ্যাবাই খেলার মতো হবে না। অস্ট্রেলিয়ার সাধারণ টেস্ট উইকেটের মতো ফাস্ট বোলাররা এখানে অতিরিক্ত মুভমেন্ট, সুইং বা বাউন্স পাবেন বলে আমার মনে হয় না, বরং নিচু বাউন্সের বিবেচনায় কন্ডিশন অনেকটাই বাংলাদেশের পিচের মতো হতে পারে। সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ম্যাকায়ে, আর প্রথম টেস্টের আগে 3 দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। মিরাজের সেঞ্চুরিতে সফরের শুরুটা স্বস্তি দিয়েই। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। টাইগাররা যখন অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টের প্রস্তুতি নিচ্ছে, তখন নারী ক্রিকেট নিয়ে বিস্তর পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। নারী ক্রিকেট দলের কাছ থেকে সাফল্য পেতে সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করতে চান বিসিবির উইমেন্স উইং চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। সবার আগে নারী দলের জন্য বিদেশি কোচ নিয়োগ দিতে চান তিনি। সেই সাথে 8 বিভাগে নারী কোচ, নারীদের স্কুল ক্রিকেট, ট্যালেন্ট হান্টের মতো প্রোগ্রাম করতে যাচ্ছে বিসিবি। তবে সবার আগে প্রাধান্য পাবে শৃঙ্খলা, বলছেন রফিকুল ইসলাম বাবু। সালটা 2005। পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে বিসিবির কাছে আসে নারী দলের সিরিজ আয়োজনের প্রস্তাব, কিন্তু বাংলাদেশের তখন নারী ক্রিকেট দল তো দূরে থাক, নারী ক্রিকেটের অস্তিত্বই ছিল না। তৎকালীন বিসিবির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবুর কাঁধে তখন পড়ে নারী উইং আর দল গঠনের দায়িত্ব। দ্রুততম সময়ে বাবুর হাত ধরে শুরু হয় বাংলাদেশ নারী ক্রিকেট দলের যাত্রা। দীর্ঘ সময় পর বিসিবির পরিচালক নির্বাচিত হওয়া সেই রফিকুল ইসলাম বাবুর কাঁধে আবারও এসেছে নারী উইংয়ের দায়িত্ব। প্রচুর সম্ভাবনা থাকলেও প্রত্যাশিত পারফর্ম করতে না পারায় নারী ক্রিকেট দল নিয়ে বড় পরিকল্পনা করছেন অভিজ্ঞ এই সংগঠক। ইতিমধ্যে আপনি দেখেছেন আমি 8টি বিভাগে 8 জন মেয়ে কোচ নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি দিয়েছি, এবং আমাদের স্কুল ক্রিকেটও ইনশাল্লাহ আগামী সিজন থেকে শুরু হবে। তো ট্যালেন্ট হান্টিং প্রজেক্ট শুরু হবে। তো এগুলি যদি আমরা করতে পারি, আমাদের পাইপলাইনে কিন্তু অনেক ক্রিকেটার আসবে। এই মুহূর্তে নারী এমার্জিং দল আছে দক্ষিণ আফ্রিকা সফরে। এরপর নারী দল দুবাই যাবে সিরিজ খেলতে। সেখান থেকে ফিরেই জাপানে এশিয়ান গেমস। এরপর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরও আছে নারী ক্রিকেট দলের। আগামী বছর আছে ঘরের মাঠে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ। সব মিলে ব্যস্ততম ক্রিকেট শিডিউল। তাই তো সবার আগে নারী দলের জন্য একজন দক্ষ বিদেশি কোচ নিয়োগ দিতে চান রফিকুল ইসলাম। সেই সাথে দিতে চান আধুনিক সব সুযোগ সুবিধা। একজন ভালো কোচ আনলে, বিশেষ করে ফরেন রিক্রুট হতে পারে এটা, সে যদি আসে তাহলে মানে আমাদের মেয়েরা আরো ভালো করবে ইনশাল্লাহ। আলাদা সুইমিং পুল, আলাদা জিম মেয়েদের জন্য, বা আলাদা প্র্যাকটিস মানে মাঠ তাদের জন্য, এগুলি এসেনশিয়াল হয়ে গেছে, এবং তারা এখন এটা মানে দাবিদার একটা, যে এটা আমাদের করতেই হবে এটা। এদিকে সাম্প্রতিক বছরগুলোতে মাঠের চেয়ে মাঠের বাইরের ইস্যুতে সবচেয়ে বেশি আলোচিত ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। নারী কেলেঙ্কারি, হাতাহাতির ঘটনা, ড্রেসিং রুমে গ্রুপিং হয়েছে বারবার হেডলাইন। নতুন চেয়ারম্যান বলছেন শৃঙ্খলাকে সবার আগে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন তিনি। দুঃখজনক অধ্যায় এটা খেলাধুলার ক্ষেত্রে এগুলি আমরা কেউই বরদাস্ত করব না, এবং এগুলির ব্যাপারে আমরা একেবারে জিরো টলারেন্স। যেটা আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে আমরা 2 জনকে বের করে দিয়েছি, সজল চৌধুরী এবং রুহুল আমিনকে। ইনশাল্লাহ এই উইমেন উইংকে কলঙ্কমুক্ত রাখার জন্য যত রকম ব্যবস্থা নেওয়া দরকার প্রত্যেকটি আমরা নিব। গত বোর্ডের আমলে ক্লাবের সাথে দ্বন্দ্বে মাঠে গড়ায়নি নারী দলের কোনো ঘরোয়া টুর্নামেন্ট, কিন্তু জানুয়ারিতে ডিপিএল, এরপর নিয়ম করে প্রথম বিভাগ, এনসিএল সহ সব আসর মাঠে গড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছেন রফিকুল ইসলাম। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। জাতীয় স্টেডিয়াম সংলগ্ন এলাকা ঘিরে স্পোর্টস হাব তৈরির পরিকল্পনা রয়েছে সরকারের। তবে পরিদর্শনে এসে হতাশা প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী আমিনুল হক। ময়লা আবর্জনা, মাদকের সহজলভ্যতা ও নিরাপত্তা নিয়ে শঙ্কিত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এদিকে স্টেডিয়াম কেন্দ্রিক বাণিজ্য স্থাপনার যাবতীয় তথ্য আগামী 1 সপ্তাহের মধ্যে জমা দিতে এনএসসিকে নির্দেশ দিয়েছেন আমিনুল হক। পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে জাতীয় স্টেডিয়াম সংলগ্ন এলাকা পরিদর্শনের সূচি ছিল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের। তাই সকাল থেকে ছিন্নমূলদের সরিয়ে দেয়া কিংবা আবর্জনা অপসারণে তৎপরতা ছিল দায়িত্বরতদের। তবে শেষ রক্ষা হয়নি। স্টেডিয়াম চত্বর ঘিরে এমন অব্যবস্থাপনা নজরে আসে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর, যে কারণে প্রকাশ করেন হতাশা। মাদক ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ও পুলিশ বক্স বসানোর কথা জানান আমিনুল হক। আমি খুবই হতাশ হচ্ছে এই কারণে
কারণ আমাদের ঐতিহ্যবাহী এই ঢাকা স্টেডিয়াম, আমাদের হকি স্টেডিয়াম বা অন্যান্য যে ক্রীড়া কমপ্লেক্সগুলো রয়েছে, ক্রীড়া অবকাঠামোগুলো রয়েছে, সেটিকে আসলে আমরা এখন পর্যন্ত সঠিকভাবে সংরক্ষণ করতে পারি নাই। মাদকসহ ছিনতাই বিভিন্ন অপকর্ম এখানে হয়। আমরা এখানে মোবাইল কোর্ট থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট নিয়োগ করে আমরা পর্যায়ক্রমে আমরা এই স্টেডিয়াম পাড়ার পরিবেশটুকু ফিরে আনতে চাই। স্টেডিয়াম পাড়া ঘিরে বাণিজ্যিক স্থাপনায় শুভঙ্করের ফাঁকি নিজ চোখে অবলোকন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এই সময় বিভিন্ন দোকানে গিয়ে ভাড়া প্রসঙ্গে প্রশ্ন করলে সদুত্তর দিতে পারেননি কেউ। আগামী এক সপ্তাহের মধ্যে দোকান ভাড়ার তালিকা সহ যাবতীয় তথ্য সংগ্রহে নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদকে। আইনকে ব্যবহার করে সুবিধা ভোগের সময় ফুরিয়ে আসছে বলে সতর্ক করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এখানে এনএসসির যে রেভিনিউ পাওয়ার কথা, সেই রেভিনিউ এনএসসি পাচ্ছে না, তার মানে কি সরকার বঞ্চিত হচ্ছে। আমার মনে হয় যে এগুলো যদি আমরা একটু সিরিয়াস হই, যদি আমরা অনেস্টলি কাজগুলো করি, তাহলে আমার মনে হয় যে এই সমস্যাগুলো যারা আইনের সহযোগিতা নিয়ে তারা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, সেই বাধাগ্রস্তটা আর মনে হয় বেশি দিন থাকবে না। পল্টনের স্টেডিয়াম পাড়া ঘিরে স্পোর্টস হাব তৈরির পরিকল্পনা আছে সরকারের। বিষয়টিকে গুরুত্ব দিয়ে অচিরেই কার্যক্রম গ্রহণের কথা জানান আমিনুল হক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা, আমরা আমাদের এই টোটাল স্টেডিয়াম এলাকাটাকে একটি স্পোর্টস হাব হিসেবে আমরা তৈরি করতে চাই। তো সেটির জন্য ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আমরা কাজ শুরু করলে সেটি ইনশাল্লাহ পর্যায়ক্রমে খুব দ্রুত সময়ের ভিতরে সেগুলোকে আমরা সম্পন্ন করতে পারবো। দেশের ক্রীড়া ক্ষেত্রকে আরও বেশি বেগবান করতে ফেডারেশনগুলোকে এক ছাদের নিচে নিয়ে আসার পরিকল্পনার কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবল দলকে চীনে ক্যাম্প আয়োজনের চেষ্টা করছে বাফুফে। 15 দিনের এই ক্যাম্পে বিশ্ববিদ্যালয়ের ক্লাবের সাথে 2টি প্রস্তুতি ম্যাচ খেলানোর পরিকল্পনার কথা জানান মাহফুজা আক্তার কিরণ। সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতায়, আর কোনো প্রবাসী ফুটবলার এই দলে যুক্ত হবে না বলে নিশ্চিত করেছেন নারী উইং চেয়ারম্যান। যেহেতু এশিয়ান গেমস সামনে, সেটাকে সামনে রেখে আমরা কিছু প্র্যাকটিস ম্যাচ এবং বাইরে কিছু ট্রেনিং করার জন্য অলরেডি আমরা চায়নার সাথে যোগাযোগ করছি, যে চায়নাতে যদি 15 দিন থেকে ওখানে 2টা প্র্যাকটিস ম্যাচ খেলে ওখানে ট্রেনিং করে জাপানে যাওয়া যায়, তাহলে একটু ভালো হবে। এশিয়ান প্যারা গেমসকে সামনে রেখে প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন করেছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অক্টোবরে অনুষ্ঠিতব্য এই আসরে 6টি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে প্রায় 2.5 মাস চলবে প্রশিক্ষণ কার্যক্রম। টুর্নামেন্টে লাল সবুজের প্রতিনিধিরা ভালো করবে বলে আশা প্রকাশ করেছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী। কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেদের গড়তে দৃঢ় প্রতিজ্ঞ বিশেষ চাহিদা সম্পন্ন অ্যাথলেটরা। 11 অক্টোবর জাপানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ প্যারা অলিম্পিক দল। সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বুধবার মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত সংস্থাটির জরুরি বৈঠকে ফিফার শীর্ষ নেতৃত্ব সর্বসম্মতিক্রমে আস্থা প্রকাশ করেছে ইনফ্যান্তিনোর নেতৃত্বের প্রতি। তবে পূর্ণ সমর্থন মিললেও সদস্য দেশগুলোকে ব্ল্যাকমেল করার বিস্ফোরক অভিযোগ তুলেছেন জর্ডানের ফুটবল সভাপতি প্রিন্স আলী। We can officially confirm বিশ্ব ফুটবলের সিংহাসন ধরে রাখতে সব পথই খোলা রাখছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। একদিকে সমালোচকদের কাছে ক্ষমা প্রার্থনা, অন্যদিকে ব্ল্যাকমেইলের বিস্ফোরক অভিযোগ। সব মিলিয়ে জমে উঠেছে ফুটবলের পাওয়ার গেম। মরক্কোর রাবাতে ফিফার হাই ভোল্টেজ বৈঠকে সর্বসম্মতভাবে জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি আস্থা জানানো হয়েছে। তবে এড়ানো যায়নি বিতর্ক। বিশ্বকাপ সত্য বিক্রির প্রস্তাবের ভুলের জন্য খোদ ফিফাকেই প্রকাশ্যে স্বীকার করতে হয়েছে এই হট্টগোল আরও ভালোভাবে সামলানো উচিত ছিল। বিতর্ক এড়াতে শেষ পর্যন্ত ওই বাণিজ্যিক প্রস্তাবটি পুরোপুরি প্রত্যাহার করে নিলেও কঠোর হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি। এই প্রস্তাব প্রত্যাহারের পর ফিফার সমতা, সুশাসন এবং প্রক্রিয়াগত অবস্থানের ওপর আর কোনো আক্রমণ সহ্য করা হবে না। ফিফার সুনাম রক্ষায় যে কোনো কঠোর পদক্ষেপ নিতে পিছপা হবে না ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এদিকে 2027 সালের নির্বাচনের আগে আফ্রিকার 54টি ভোট নিজের করে নিতে মরিয়া ইনফান্তিনো। তবে ওএফসি ও ওশেনিয়া ফুটবল কনফেডারেশন তাদের চূড়ান্ত পাতা উল্টাবে আগামী বুধবারের বৈঠকে। সবচেয়ে বড় বোমাটি ফাটিয়েছেন জর্ডানের প্রিন্স আলী বিন আল হোসেইন। তার সরাসরি অভিযোগ, সমর্থন পেতে সদস্য দেশগুলোকে ব্ল্যাকমেইল করছে ফিফা। সাফ জানিয়ে দিয়েছেন অতীতে সমর্থন দেননি, এবারও দেবেন না। কারণ কাতারে অনুষ্ঠিত আরব কাপের ফাইনালে ওঠার পুরস্কারের অর্থ এখনও দলটির কাছে পৌঁছে দিতে পারেনি ফিফা। জর্ডানে আমরা নৈতিক মূল্যবোধ,
সমুন্নত রাখতে গর্ববোধ করি। আমরা আগেও ইনফান্তিনোকে সমর্থন করিনি এবং এখনও করব না, কিন্তু পুরো বিষয়টি ব্ল্যাকমেইলের শামিল এবং এর কাছে আমরা নতি স্বীকার করব না। কারণ ফাইনালে পৌঁছানোর জন্য আমাদের দলের যে অর্থ পুরস্কার পাওয়ার কথা তা এখনও দেওয়া হয়নি, অথচ একই সময়ে ফিফা তাদের রিজার্ভে কত বিলিয়ন আছে তা নিয়ে বড়াই করে। ফিফার নিয়ম অনুযায়ী প্রতিটি সদস্য দেশের ভোটের মূল্য সমান, আর এই সমান ভোটের সমীকরণে 2031 সাল পর্যন্ত মসনদে টিকে থাকার রাস্তাটা অনেকটাই পরিষ্কার ইনফান্তিনোর সামনে, কারণ নেই কোনো শক্তিশালী প্রতিপক্ষ। বিতর্ক পিছু না ছাড়লেও ফিফা বলছে সব চ্যালেঞ্জ দূরে ঠেলে ইনফান্তিনোর হাত ধরেই এগিয়ে যাবে বিশ্ব ফুটবল। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। নতুন গন্তব্য ত্রাবজানে পা রাখতেই রাজকীয় অভ্যর্থনা পেলেন মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড় করেন শত শত সমর্থক। নতুন ক্লাবের মেরুন নীল জার্সি পরে বের হতেই করতালি, স্লোগান আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সালাহ হাসি মুখে সমর্থকদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। শুধু তাই নয়, ভক্তদের সঙ্গে ত্রাবজানস্পরের ঐতিহ্যবাহী স্লোগানেও কণ্ঠ মেলান তিনি। এরপর স্বাস্থ্য পরীক্ষার জন্য বিমানবন্দর ছাড়েন এই তারকা ফরওয়ার্ড। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই ত্রেবজানে তাকে আনুষ্ঠানিকভাবে নতুন খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেবে ক্লাবটি। অবশেষে রিয়াল মাদ্রিদে চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছেন আইভরি কোস্টের উইঙ্গার দিওমান্দে। এই চুক্তির মাধ্যমেই তার মাদ্রিদে যোগ দেয়া নিয়ে সব জল্পনা কল্পনার অবসান হতে যাচ্ছে। 19 বছর বয়সী এই আইভরিয়ান উইঙ্গার চুক্তি চূড়ান্ত করতে স্পেনের রাজধানী মাদ্রিদে পৌঁছেছেন। মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হলেই ক্লাবটির সাথে আনুষ্ঠানিক চুক্তিতে স্বাক্ষর করবেন তিনি। জানা গেছে প্রায় 120 মিলিয়ন ইউরোতে এই দলবদল সম্পন্ন হচ্ছে। পারফরম্যান্স ও শিরোপা জয়ের উপর ভিত্তি করে অতিরিক্ত বোনাসও থাকবে চুক্তিতে। বুন্দেসলিগায় দুর্দান্ত পারফরম্যান্সের পর ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর নজরে আসেন দিওমান্দে, তবে শেষ পর্যন্ত রিয়ালের জার্সিতে দেখা যাবে তাকে। কেপ ভার্দে জাতীয় দলের কোচ বাবিস্তা এবার মরক্কোর ক্লাব আরএস বেরকানের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন। 56 বছর বয়সী বাবিস্তার অধীনে প্রথমবার বিশ্বকাপ খেলেই শেষ 32-এ জায়গা করে নেয় কেপ ভার্দে। অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার সাথে হেরে বিদায় নেয় ক্লাবটি। তবে নতুন ক্লাব জানিয়েছে কেপ ভার্দে জাতীয় দলের কোচ হিসেবে বাবিস্তার সফল নেতৃত্বই তাকে নিয়োগ দেওয়ার অন্যতম কারণ। তিনি ক্লাবটির সাবেক কোচ মুইন শাবানির জায়গায় দায়িত্ব নিলেন। তবে বাবিস্তা কেপ ভার্দে জাতীয় দলের কোচের দায়িত্বও চালিয়ে যাবেন কিনা সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি দেশটির ফুটবল ফেডারেশন। স্পেনের বিশ্বকাপ জয়ের আনন্দে নিজের দেয়া প্রতিশ্রুতি রাখলেন তরুণ মিডফিল্ডার গাভি। চুলে গোলাপি রং করে হাজির হয়েছেন তিনি। টুর্নামেন্ট শুরুর আগে গাভি বলেছিলেন স্পেন যদি বিশ্বকাপ জিততে পারে তাহলে তিনি নিজের চুলের রং গোলাপি করবেন। শিরোপা জয়ের পর কথা রেখেছেন বার্সেলোনার এই ফুটবলার। প্রতিশ্রুতি অনুযায়ী নতুন লুকে সামনে এসেছেন তিনি। গাভির নতুন লুকের ছবি প্রকাশের পর মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভক্তরা তার প্রতিশ্রুতি রাখার প্রশংসা করেছেন। অনেকে বলছেন মাঠের লড়াইয়ের মতোই কথার মূল্য দিতেও পিছপা হননি এই স্প্যানিশ তারকা। অভিনব এক কৌশলে কেপ ভার্দে সুপারস্টার ভজিনিয়াকে বরণ করে নিল চিলির ক্লাব কোলো কোলো। সান্তিয়াগোর মনুমেন্টাল স্টেডিয়ামে প্লেন থেকে সরাসরি মাটিতে নেমে নতুন জার্সি ভজিনিয়ার হাতে তুলে দেন এক স্কাই ডাইভার। এদিন এই মহাতারকাকে বরণ করে নিতে হাজির হয়েছিলেন রেকর্ড 20,000-এর বেশি সমর্থকদের প্রত্যাশা তার হাত ধরেই নতুন রূপে আবির্ভূত হবে কোলো কোলো। সান্তিয়াগোর মনুমেন্টাল স্টেডিয়াম, চারপাশে কোলো কোলো ক্লাবের অজস্র ট্রফি। মাঠের মাঝে দাঁড়িয়ে আবেগপ্রবণ কেপ ভার্দিয়ান গোলরক্ষক ভার্জিনিয়া। হঠাৎ আকাশে দেখা যায় এক স্কাই ডাইভারকে। প্লেন থেকে নেমে সরাসরি পিচে ল্যান্ড করেন তিনি এবং ভার্জিনিয়ার হাতে তুলে দেন তার নতুন জার্সি নাম্বার 29। ভার্জিনিয়াও গায়ে জড়ান সেই জার্সি, হাত নাড়েন গ্যালারির দিকে। এই মহাতারকাকে বরণ করে নিতে হাজির হয়েছিলেন রেকর্ড 20,000-এরও বেশি সমর্থক। এরপর মাঠে নেমে সমর্থকদের দিকে বল ছুড়ে আর কিক করে শুভেচ্ছা জানান 2026 বিশ্বকাপের এই সেন্সেশন। গ্যালারি জুড়ে তখন একটাই নাম, ভার্জিনিয়া ভার্জিনিয়া। 40 বছর বয়সেও মাঠে সমান সতেজ এই গোলরক্ষক। বিশ্বকাপ মাতিয়ে এবার চিলির ঘরোয়া ফুটবলে নতুন অধ্যায় শুরু করলেন তিনি। শুধু মাঠের পারফরম্যান্স নয়, বিশ্বকাপে তার দুর্দান্ত নৈপুণ্য তাকে এনে দিয়েছে বিশ্বজুড়ে পরিচিতি। সেই জনপ্রিয়তাই এখন কোলো কোলোর জন্য বড় শক্তি হয়ে উঠবে বলে বিশ্বাস সমর্থকদের।
বিশ্বকাপে তার প্রভাব এবং জনপ্রিয়তার পর কোলকোলোর মতো ক্লাবে এমন একজন খেলোয়াড়কে পাওয়া দারুণ ব্যাপার। ও আমাদের দলটাকে অনেক এগিয়ে নিয়ে যাবে। ওর এই আগমন নিয়ে আমরা ভীষণ আনন্দিত। পুরো বিশ্ব এখন আমাদের দেখছে, যা ক্লাবের জন্য দারুণ ব্যাপার। পর্তুগিজ ক্লাব চাভেস ছেড়ে কোলোকোলোতে যোগ দেয়ায় ভার্জিনিয়ার এই অভ্যর্থনা যেন কোনো এক রূপকথার গল্পের চেয়ে কম কিছু নয়। এর আগে খেলেছিলেন অ্যাঙ্গোলা, সাইপ্রাস, মলদোভা ও স্লোভাকিয়ার বিভিন্ন ক্লাবে। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।